নববর্ষ উপলক্ষে সন্ধ্যায় সরাসরি ভাষণ দিলেন শেখ হাসিনা। নড়ে উঠল তারেক রহমানের গদি। আওয়ামী লীগকে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি সরকার। দেশবাসী, আসসালামু আলাইকুম। জাগতিক নিয়মের পথ পরিক্রমায় বছর শেষে আমাদের মধ্যে আবার এসেছে নতুন বছর। সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ। যেখানে একটা বিশাল জনগোষ্ঠী বঞ্চিত থাকলো তার ভোটের অধিকার থেকে, তার রাষ্ট্রীয় অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকে, তো সেই দেশ সামনে কিভাবে এগিয়ে যাবে সেটাই এখন চিন্তার বিষয়। একটি দল যার জন্ম রাষ্ট্রের জন্মের আগেই এখন রাষ্ট্রই তাকে নিষিদ্ধ করছে। ইতিহাস কি পুনরাবৃত্তি হচ্ছে, নাকি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হলো? বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন এক দৃশ্যপট তৈরি হয়েছে, যেখানে ইতিহাস, আইন আর আবেগ এসে দাঁড়িয়েছে মুখোমুখি। একদিকে যখন দেশের একটি পক্ষ আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলছে, ঠিক তখনই এক ভিন্নতর ও চমকপ্রদ অবস্থান নিয়েছে রাজপথের প্রধান শক্তি বিএনপি। দলটি স্পষ্ট করেছে, তারা ফাঁকা মাঠে গোল দিতে চায় না, বরং আওয়ামী লীগের মতো প্রতিদ্বন্দ্বীকে রাজনীতির মাঠেই মোকাবিলা করতে চায়। তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একটি নোটিশ পাঠিয়েছে, যেটাকে আইনি নোটিশ বলা হয়। সেই আইনি নোটিশের মধ্যে কথা হচ্ছে যে গত বছর 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং অন্যান্য যে দণ্ডগুলি দেওয়া হয়েছে সেগুলি সবই প্রত্যাহার করতে হবে বা রদ করতে হবে। এইটা তাদের 1 নম্বর দাবি। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দেশবাসী, আসসালামু আলাইকুম। জাগতিক নিয়মের পথ পরিক্রমায় বছর শেষে আমাদের মধ্যে আবার এসেছে নতুন বছর। সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ। প্রিয় দেশবাসী, এই ভূখণ্ডের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টির বাহক এদেশের বাঙালি জনগোষ্ঠী। বিভিন্ন ধর্মে বর্ণে বিভক্ত হলেও ঐতিহ্য কৃষ্টির জায়গায় আমরা বাঙালি এক এবং অভিন্ন। নানা ঘাত প্রতিঘাতের অনেক ঐতিহ্য হারিয়ে ফেলেও পহেলা বৈশাখে নববর্ষ উদযাপন এখনও স্বমহিমায় টিকে আছে। সারা বছরের ক্লেদ, গ্লানি, হতাশা ভুলে এদিন সব বাঙালি নতুন আনন্দ উদ্দীপনায় মেতে ওঠেন। এসো হে বৈশাখ, এসো এসো, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এই গান গেয়ে আমরা আবাহন করি নতুন বছরকে। পহেলা বৈশাখের বর্ষবরণ বাঙালির সার্বজনীন উৎসব। আবহমান কাল ধরে বাংলার গ্রামগঞ্জে আনাচে কানাচে এই উৎসব পালিত হয়ে আসছে। গ্রামীণ মেলা, হালখাতা, বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ছিল বর্ষবরণের মূল অনুষঙ্গ। ব্যবসায়ীরা আগের বছরের দেনা পাওনা আদায়ের জন্য আয়োজন করতেন হালখাতা উৎসবের। গ্রামীণ পরিবারগুলো মেলা থেকে সারা বছরের জন্য প্রয়োজনীয় তৈজসপত্র কিনে রাখতেন। সকল সংকীর্ণতা, কুপমণ্ডকতা পরিহার করে উদার নৈতিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পহেলা বৈশাখ আমাদের অনুপ্রাণিত করে। মনের ভিতরে সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার শক্তি যোগায়, স্বপ্ন দেখায়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি। পহেলা বৈশাখের বর্ষবরণের মাধ্যমে আমাদের মধ্যে সেই সাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। আর শুধু দেশে নয়, বিশ্বের যে প্রান্তেই বাঙালি তার বসবাস গড়ে তুলেছেন, সেখানেই বাঙালির হাজার বছরের লোক সংস্কৃতিকে বয়ে নিয়ে গেছেন এবং যাচ্ছেন। বর্ষবরণ সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা জানান দেন তারা বাঙালি, আর এর মাধ্যমেই পৃথিবী জুড়ে তৈরি হচ্ছে বাঙালির সংস্কৃতির সঙ্গে অন্য সংস্কৃতির। প্রিয় দেশবাসী, আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন, এই নির্বাচন একজন অবৈধভাবে ক্ষমতা দখলকারী অধীনে নির্বাচন, যে নির্বাচনে ভোট কারচুপি মানে এখন প্রকাশ্যভাবে, যেদিন নির্বাচন তার আগের দিন সন্ধ্যা থেকেই সিল মারা, বাক্স ভরা, ব্যালটে ভরে ফেলেছিল, সেই ধরনের একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। বুঝলো অবৈধ সরকারের হাতে অবৈধ নির্বাচন। আমি জানি না এরা দেশকে কতটুকু কি দিতে পারবে, যেখানে একটা বিশাল জনগোষ্ঠী বঞ্চিত থাকলো তার ভোটের অধিকার থেকে, তার রাষ্ট্রীয় অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকে, তো সেই দেশ সামনে কিভাবে এগিয়ে যাবে সেটাই এখন চিন্তার বিষয়। আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ দারিদ্র্য বিমোচন করেছে, আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে,
শান্তি নিরাপত্তা দিয়েছে, এটাই কি আমাদের অপরাধ ছিল? সেটাই আমার প্রশ্ন। ইলেকশনের নামে একটা প্রহসন খেলে যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে নাই, যেখানে আওয়ামী লীগের ভোট 53%, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করলে আর বাংলাদেশের 50 ভাগের অধিক ভোটারকে বঞ্চিত করে নির্বাচন করলে সেই নির্বাচন কখনো বৈধ হতে পারে না। অবৈধ সরকারের হাতে নির্বাচন অবৈধই থেকে যায়। আজকে দুর্ভাগ্য, বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি, তার নির্বাচন নামে যে খেলা, যে সরকার এসছে তার উপর দেশের মানুষ কোনো আস্থা বিশ্বাস রাখতে পারে না। একমাত্র আওয়ামী লীগই পারে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, আওয়ামী লীগই পারে দেশকে উন্নত করতে, আওয়ামী লীগই পারে বাংলাদেশের জনগণের শান্তি নিরাপত্তা দিতে, উন্নতি দিতে এবং অর্থনৈতিক সমৃদ্ধি দিতে। তিল তিল করে 15টা বছর যে দেশটাকে গড়ে তুলেছিলাম, মাত্র 1 বছরের মধ্যে সে দেশ ধ্বংস। তবে আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের জনগণের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে, কারণ এত অপবাদ, এত বদনাম করা সত্ত্বেও যখনই নির্বাচন এসেছে এবং যখনই সার্ভে করেছে দেখা গেছে আওয়ামী লীগ, এমনকি আওয়ামী লীগ 53% ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে। এত অপবাদ, এত কিছুর পরেও, নির্যাতনের পরেও, কারণ মানুষ আওয়ামী লীগকেই চায়, আওয়ামী লীগের উপরই তাদের আস্থা, এবং বাংলাদেশের মানুষ জানে যে একমাত্র আওয়ামী লীগই পারবে তাদের জীবন মান উন্নত করতে। আমাদের সকল অর্জিত অর্থনীতি সম্পূর্ণভাবে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে বাংলাদেশ যখন এত বেশি সমৃদ্ধশালী ছিল, আজকে সেটা সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেল। আমার শুধু এটাই দুঃখ লাগে যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই লাখো শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমার ভাষা শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি, আজকে তাদের অবদান সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত। আজকের বাংলাদেশ এখন অন্যের কাছে করুণা ভিক্ষা করার দেশ হয়ে গেছে। এই দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেল সে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যার ক্ষমতা আরোহণ, ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর নির্বাচনে আজকে যারা এসেছেন তাদের হাতেও আমরা দেখেছি অতীতে জঙ্গি বাহিনীর সৃষ্টি, গ্রেনেড হামলা, বোমা হামলা, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন, এই তো ছিল আমাদের ইতিহাস। কিন্তু এই বদনাম থেকে আমরা বাংলাদেশকে শান্তির দেশে উন্নীত করেছিলাম। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়, এই নীতি আমরা অনুসরণ করেছিলাম। আজকে সবকিছুই শেষ হয়ে গেছে। তবে আমি দেশের মানুষ আপনাদের বলবো, আপনাদের সাহস আছে, শক্তি আছে। আমাদের অগণিত নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে। আজকে ছাত্র, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী কেউই রেহাই পায়নি। এইরকম অবস্থা তো আমরা কখনো চাইনি। বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ, বাংলাদেশ হবে শান্তির দেশ, উন্নত দেশ, এবং বাংলাদেশ হবে সারা বিশ্বে একটা বিশ্ব হিসেবে গড়ে উঠবে, উন্নয়নের রোল মডেল হিসেবে। ইনশাল্লাহ আবার আমরা দিন ফিরে পাবো, আমি বিশ্বাস করি। শহীদের রক্ত বৃথা যায় না। যে সংগঠন ক্ষমতায় থাকা অবস্থায় 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করলো, শহীদ মিনার গড়ে তুললো, আজকে তারাই যেতে পারবে না। এর থেকে দুঃখের আর কি হতে পারে? তবে এই অন্ধকার কেটে যাবে, আবার বাংলাদেশের মানুষ সগৌরবে ফিরে আসবে, এই বিশ্বাস আমার আছে। এই রমজান মাস সবাইকে আমি রমজানের মোবারকবাদ জানাচ্ছি এবং ভাষার শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। ইনশাল্লাহ দিন ফিরে আসবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব। সেই 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় এসে আমাদের নেতা কর্মীদের উপর অক্ষত অত্যাচার করেছিল। আমি সবাইকে বলছি যে ধৈর্য ধরো, আমরা দেশের উন্নতি করি। দেশের উন্নতি করার মধ্য দিয়ে এটা আমাদের প্রতিশোধ হবে। মানুষের গায়ে পাল্টা আঘাত করে না, কুকুর কামড়ালে কুকুরে কামড়াতে হয় না। কিন্তু এবারে যেটা দেখলাম যে ওরা এত জঘন্য, এই জামাত বিএনপি এদের না আছে চক্ষু লজ্জা, না আছে কিছু, সবগুলি হচ্ছে চোর খুনি। নইলে এইভাবে কোনো মানুষকে মারতে পারে না। আমরা তো 15 বছর 7 মাস একটানা ক্ষমতায়, তখন যদি আমরা এই প্রতিশোধ নিতে যেতাম একজনও থাকতে পারতো? বিএনপির নাম নিশানা নেওয়া বা জামাত, আমরা তো তা করিনি। সব সারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি, আমরা মানুষের অধিকার নিশ্চিত করছি। আমি যে সামাজিক নিরাপত্তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পারিবারিক কার্ড, সে আমরা যা দিচ্ছি সবার জন্য। যারা গরিব তাদেরকে বিনামূল্যে ঘর করে দিয়েছি, যারা ভূমিহীন তাদেরকে। কে কোন দল বা আমাকে ভোট দেয় কি না দেয় সেটা তো না। আমি যে বাংলাদেশ আমার বাবা স্বাধীনতা এনে দিয়েছেন, তিনি চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে, তিনি চেয়েছিলেন এই দেশকে উন্নত করতে, এই দেশের প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করতে। আমি সেটাই করব, আমি তাই করে দিয়েছিলাম। কিন্তু আজকে সবচেয়ে দুঃখ লাগে যে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, দিন রাত পরিশ্রম করছি। আমার ওই 10 বছরের বাচ্চা, তাদেরকে তো আমার বোনের কাছে দিয়ে আসছি, বোনই দেখছে, এরপরে তো হোস্টেলে রেখে দিয়েছিলাম। ওদের তো একটা দিন ভালোভাবে দেখতেও পারিনি, খাওয়াতে পারি, কিচ্ছু করতে পারিনি। হ্যাঁ, তারা নিজেরা কষ্ট করছে, লেখাপড়া শিখছে, বিশ্বের ভালো ভালো শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে নিজেদের কাজ নিজেরা করে খায়। ওদের কাজ ছাড়ে নাই, কিন্তু প্রত্যেকে এক একটা কাজ করে, চাকরি বাকরি করে খায়। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে
সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের বিরুদ্ধে রায়ও দিয়ে দিয়েছে। এবং ওরা তো বিভিন্ন বিষয় থাকে যে ইংল্যান্ডে লয়াররা আইনজীবীরা দেখে হাসে, এটা আবার কেমন মামলা, তোমাদের দেশে কীরকম মামলা হয়, কীরকম আইনজীবী, কীরকম জুডিশিয়ারি, মানে বাংলাদেশটাকে একটা হাস্যাস্পদ করে দিয়েছে বিদেশে। চুরি চামারি করে টাকা পয়সা মানি লন্ডারিং করে নিজেরা তো পয়সা বানিয়ে ফেলেছে। কিন্তু এই দেশটাকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত, এখন তো আস্তে আস্তে চক্রান্ত বের হচ্ছে, এবং তাদের তো লক্ষ্যই ছিল আমাদের 2 বোনকে শেষ করবে, তারপর আওয়ামী লীগ নেতাদের মেয়ে শেষ করে দেবে। আওয়ামী লীগকে বলছে ব্যান করছে, ওরা ব্যান করাকে অবৈধভাবে ক্ষমতা দখল করে তারা জোর করে ক্ষমতা নিচ্ছে ডাকাতি করে। আওয়ামী লীগ জনগণের সংগঠন, এই মানে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সংগঠন। এই ওদের জন্ম তো অনেক পরে, একজন অবৈধভাবে ক্ষমতা দখল করছে তাদের পকেট থেকে বের হয়েছে, আমরা তো তা না, আমরা মাটি মানুষের সাথে। সেই জন্য বাংলাদেশের মানুষের উপর এত অত্যাচার করার পরেও মানুষ তো এই আওয়ামী লীগকে ভালোবাসে। আজকে যেভাবে এক একটা পরিবারকে তারা ধ্বংস করে দিচ্ছে, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, মাছের ঘের, মুরগির খামার, গরুর খামার, কিছু রাখছে না, সবই ধ্বংস। কিন্তু এই ধ্বংস করলে তো দেশের কত বড় ক্ষতি হয়। খালি আমার একটা পরিবারকে খালি ক্ষতিগ্রস্ত করছে না, দেশেরও ক্ষতিগ্রস্ত করছে, এতে ওদের কিছু আসে যায় না, নিজের আসতে উঠে পড়ে খেতে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর মোড়। একদিকে যখন দেশের একটি পক্ষ আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলছে, ঠিক তখনই এক ভিন্নতর ও চমকপ্রদ অবস্থান নিয়েছে রাজপথের প্রধান শক্তি বিএনপি। দলটি স্পষ্ট করেছে, তারা ফাঁকা মাঠে গোল দিতে চায় না, বরং আওয়ামী লীগের মতো প্রতিদ্বন্দ্বীকে রাজনীতির মাঠেই মোকাবিলা করতে চায়। এরই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও বড় ধরনের ইঙ্গিত দিয়েছে দলটি। সবচেয়ে চাঞ্চল্যকর খবর হল, বিএনপি এখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সোচ্চার হচ্ছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং তাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত। বিএনপির দাবি, তাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং আওয়ামী লীগও রাজনৈতিকভাবে নিজেদের ভুল বুঝতে পারবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নয়, বরং তাদের সাথে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি করতে চায় বিএনপি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার শাসন আমলের কর্মকাণ্ডের বিচার করার দাবি। আওয়ামী লীগের নেতৃকর্মীদের সুস্থ রাজনীতিতে ফেরার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই অবস্থানকে। বিএনপির এই অবস্থান আওয়ামী লীগের তৃণমূল নেতৃকর্মীদের মধ্যে এক ধরনের স্বস্তি ও বিস্ময় তৈরি করেছে। অনেকে মনে করছেন এটি বিএনপির একটি বড় রাজনৈতিক চাল, আবার কেউ কেউ একে জাতীয় ঐক্যের প্রথম ধাপ হিসেবেও দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি আওয়ামী লীগকে মাঠে রাখতে চেয়ে মূলত নিজেদের রাজনৈতিক পরিপক্কতা প্রমাণ করতে চাচ্ছে। এটি শুধু একটি কৌশল নয়, বরং দেশের রাজনৈতিক মেরুকরণ কাটিয়ে ওঠার একটি সাহসী প্রচেষ্টা হতে পারে। আসলেই কি শেখ হাসিনা দেশে ফিরে আসবে আর রাজনীতি করবে, নাকি আওয়ামী লীগ পেজগুলো থেকে গুজব ছড়ানো হচ্ছে? দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে নাটকীয় পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের বৈরী সম্পর্কের বরফ গলতে শুরু করেছে কিনা তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। সাম্প্রতিক এক বিবৃতিতে বিএনপি নেত্রী ও দলের শীর্ষ পর্যায়ের নেতারা ইঙ্গিত দিয়েছেন যে, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বাংলাদেশে আসা এবং থাকার ক্ষেত্রে কোনো আইনি বা রাজনৈতিক বাধা দেখছে না দলটি। এই সংবাদটি ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের তৃণমূল নেতৃকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে যারা আত্মগোপনে ছিলেন বা হতাশায় ভুগছিলেন, তারা এই সিদ্ধান্তকে গণতন্ত্রের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন, শেখ হাসিনা দেশে ফিরলে দলের সাংগঠনিক শক্তি পুনর্গঠিত হবে। বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা দেওয়া হবে না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তার নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তা। এই সিদ্ধান্ত দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে শান্তির সুবাতাস আনতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে দেখছেন এক নতুন সমীকরণ হিসেবে। অনেকের মতে, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতেই বিএনপি এই নমনীয় অবস্থান গ্রহণ করেছে। তবে আইনি প্রক্রিয়া বা বিচারাধীন বিষয়গুলো কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। 17ই নভেম্বরের পর এতদিন পর্যন্ত শেখ হাসিনা এই ট্রাইব্যুনাল সম্পর্কে অনেক কথা বলেছেন এবং সাজা ঘোষণার দিন তিনি একটি লম্বা বিবৃতি দিয়েছিলেন, বেশ লম্বা বিবৃতি। সেই লম্বা বিবৃতিতে তিনি যে কথাগুলি বলেছিলেন, আইনি নোটিশে কিন্তু মূলত সেই কথাগুলি আছে। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হয়েছে, শেখ হাসিনা প্রথমে বলেছিলেন এবং তার তরফে আইনি প্রতিষ্ঠানটিও বলেছে যে এই ট্রাইব্যুনাল অবৈধ। বিশেষ করে এই ট্রাইব্যুনাল কখনো শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে যে অভিযোগগুলি, যেগুলিকে বলা হচ্ছে কাল্পনিক অভিযোগ, এই অভিযোগগুলির তদন্ত করা, বিচার করার কোনো অধিকার এই ট্রাইব্যুনালে নেই। এবার হাসিনার বিচার প্রক্রিয়াতে যে সমস্ত বিষয়গুলি এসছে, অর্থাৎ
অনেকগুলি অভিযোগ আইনি নোটিশে তুলে ধরা হয়েছে, বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে অর্থাৎ তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এবং তার পক্ষে লড়াই করার জন্য যে সাজানো আইনজীবী রাষ্ট্রপক্ষের তরফে দেওয়া হয়েছিল তার যে অপরিপক্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে শেখ হাসিনার হয়ে মামলা না লড়া এবং তাদের মধ্যে অর্থাৎ সরকার পক্ষের সঙ্গে তার যে বোঝাপড়ার কতগুলি ভিডিও ক্লিপিংস প্রকাশিত হয়েছিল, এই সমস্ত বিষয়গুলি নিয়েই সেখানে উল্লেখ করা আছে। এছাড়া আইনি নোটিশে বলা হয়েছে যে আন্তর্জাতিক একাধিক প্রতিষ্ঠান, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আরও নানান প্রতিষ্ঠান যারা মানবাধিকার এবং ন্যায় বিচার নিয়ে কাজ করে, তারা এই যে জাজমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড এবং বিভিন্ন মেয়াদে শেখ হাসিনাকে অন্যান্য অপরাধে বা অন্যান্য ধারায় যে কারাবাসের সাজা দেওয়া হয়েছে, এই সবগুলি নিয়েই তারা প্রশ্ন তুলেছে যে এই বিচারটা সম্পূর্ণভাবে অবৈধ, এটা কখনোই ন্যায় বিচার বলা যাবে না এবং আন্তর্জাতিক মানদণ্ডের ধারে কাছেও এই বিচার প্রক্রিয়া নেই। এই কথাগুলি জানিয়ে 14 দিনের মধ্যে ট্রাইব্যুনালের কাছ থেকে জবাব দাবি করা হয়েছে শেখ হাসিনার আইনজীবী বা শেখ হাসিনার পক্ষে লড়াইরত আইনি সংস্থার তরফে। এর পাশাপাশি আরেকটি ঘটনা বা ডেভেলপমেন্ট আছে, সেটা আরও ইম্পর্টেন্ট আমার মতে। সেটি হচ্ছে যে রাষ্ট্রসংঘের তরফে বাংলাদেশ সরকারের কাছে একটা চিঠি পাঠিয়ে কতগুলি প্রশ্নের জবাব চাওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে যে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, এর যৌক্তিকতা অর্থাৎ এর সপক্ষে বাংলাদেশ সরকারের বক্তব্য কি, এইটা তাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন তারা বলছেন যে বাংলাদেশে যে বিচার ব্যবস্থা এবং বিচারের নামে যা চলছে সেগুলি নিয়ে তাদের যথেষ্ট সংশয় প্রশ্ন আছে। তার কারণ তারা মনে করছেন যে বিচার প্রার্থীরা অর্থাৎ যাদেরকে পুলিশ বা রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার করছে তারা ন্যায় বিচার পাচ্ছেন না। এমন অভিযোগও করা হয়েছে যে সেখানে ন্যায় বিচারের পরিবেশও নেই এবং আরও নানান বিষয়, অর্থাৎ আওয়ামী লীগ শুধু নয়, রাজনৈতিক দল অর্থাৎ বিরোধী পক্ষের উপরে দমন পীড়ন, জেলখানাগুলির যে অবস্থা, এই সমস্ত বিষয় নিয়েও রাষ্ট্রসংঘের তরফে একটি চিঠি বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে। এই চিঠির জবাবও কিন্তু দিতে হবে তারেক রহমানের সরকারকে। তার মানে একটি দিতে হবে ট্রাইব্যুনালকে, আরেকটি দিতে হবে সরকারকে। দুটি চিঠির জবাব দিতে হবে। আমি শুরুতে বলেছি যে তারেক রহমানের অগ্নি পরীক্ষা। আমি কেন কথাটি বলেছি, এই জন্যে বলেছি যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন হয়েছে। 14ই ফেব্রুয়ারি ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢাকার একটি 5 তারা হোটেলে তিনি প্রথম সাংবাদিক বৈঠক করেছিলেন, যেখানে বাংলাদেশের অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা সকলে ছিলেন। সেখানে 4-5 জন সাংবাদিক, তার মধ্যে 2 জন বাংলাদেশি সাংবাদিক এবং বাকিরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক, একজন ভারতীয় সাংবাদিকও তার মধ্যে ছিলেন। তারা যে প্রশ্নটা করেছিলেন সেটি হচ্ছে যে শেখ হাসিনার যে রায় হয়েছে মৃত্যুদণ্ড এবং তিনি যে ভারতে আছেন, এই গোটা বিষয়গুলি সম্পর্কে তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন তখন তার সরকারের ভূমিকা কি হবে। লক্ষণীয় যে এই ব্যাপারে তারেক রহমান প্রত্যেকবারই একটি কথাই বলেছেন যে আইনের পথে তার সরকার চলবে এবং তার এই জবাবের দেওয়ার ক্ষেত্রে তার পাশে যে বর্ষিয়ান নেতারা ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আরও অনেকে অর্থাৎ আওয়াম বা বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য তারা যারা ছিলেন, তারা সাপ্লিমেন্ট করেছেন। তারা বলেছেন যে এটা সরকারের বিষয় নয়, এটা আইন আদালতের বিষয়। শেখ হাসিনাকে সাজা দিয়েছে ট্রাইব্যুনাল, যা হওয়ার ট্রাইব্যুনালে হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।